ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করব। আজকে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অ্যাকশন অফ ম্যাগনেট অন কারেন্ট। আমি আগের দিনে আলোচনা করেছিলাম চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, অ্যাকশন অফ কারেন্ট অন ম্যাগনেট। আজকে তার উল্টোটা আলোচনা করব, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অ্যাকশন অফ ম্যাগনেট অন কারেন্ট। এবার আমরা আমাদের আলোচনায় আসি। আমরা ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলাম, যদি একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই তড়িৎবাহী তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের কাছাকাছি যদি আমি কোনো চুম্বক শলাকাকে রাখি, যদি কোনো চুম্বককে রাখি, তাহলে এই চুম্বক ক্ষেত্রের জন্যে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়। তাহলে কি দেখলাম? তড়িৎবাহী তারে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই চুম্বক ক্ষেত্রের সঙ্গে পারস্পরিক ক্রিয়ায় এর বিক্ষেপ ঘটে। তাহলে আমরা দেখছি তড়িৎবাহী তার চুম্বকের উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা বলতে পারি, ইন ইচ অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই তড়িৎবাহী তারটি যদি চুম্বকের উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে স্বভাবতই চুম্বকটিও এই তড়িৎবাহী তারটির উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। তাহলে এই প্রতিক্রিয়া বলের জন্যে এই তড়িৎবাহী তারের বিচ্যুতি, তড়িৎবাহী তার কোন দিকে যাবে, সেটা আমরা একটা নিয়মের সাহায্যে বোঝবার চেষ্টা করব। ফ্লেমিংসের বামহস্ত নিয়ম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। বিজ্ঞানী ফ্লেমিংস তার বামহস্ত নিয়মের সাহায্যে দেখিয়েছিলেন, চুম্বক ক্ষেত্রের যদি আমি কোনো পরিবাহীকে রাখি, তাহলে সেই পরিবাহীর গতির অভিমুখ কোন দিকে হবে। বাম হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, এগুলোকে যদি আমরা পরপর সমকোণে রাখি, তাহলে যদি এই তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। আবার বলি, বাম হস্তের তিনটি আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, এদেরকে যদি পরস্পর সমকোণে রাখি, তাহলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এবার আমরা এই ফ্লেমিংসের বামহস্ত নিয়মটা আমরা কাজে লাগাতে পারি একটা যন্ত্রে, সেটা আমরা আলোচনা করব, সেটা বার্লো চক্র। হোয়াট ইজ বার্লোজ হুইল? বার্লো চক্র কি একটু বোঝার চেষ্টা করি। বার্লো চক্র আর কিছু নয়, এটি একটি তামার নির্মিত চক্র, যার অনেকগুলি দাঁত সম্পন্ন একটি চক্র। এই চক্রটিকে একটি অক্ষের উপর এমনভাবে আটকানো আছে যাতে চক্রটি উল্লম্বভাবে অবাধে ঘুরতে পারে। এটা একটি পরিবাহী তারের নিচে সংযুক্ত করা আছে। বার্লো চক্রের এই চক্রের নিচে আছে একটা ছোট পাত্র, যে পাত্রের মধ্যে আছে পারদ। বার্লো চক্রের এই দাঁতগুলো ওই পারদটাকে স্পর্শ করতে পারে। এখন এই যে পারদপাত্র, এই পারদপাত্রকে ঘিরে একটা স্ট্রং ম্যাগনেট, একটা শক্তিশালী চুম্বক, ইউ আকৃতির একটা শক্তিশালী চুম্বককে রাখা হয়। এখন এতে দুটো
তড়িৎদ্বার আছে S1 S2, দুটো কানেকশন আছে। এই S1 S2র সঙ্গে যদি আমি একটা ব্যাটারিকে যোগ করি, যদি আমি বিদ্যুৎ প্রবাহ চালু করি, তাহলে কি হবে, এই পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে। এবং যেহেতু এটি একটি তড়িৎবাহী তার, এখানে আছে চুম্বক, চুম্বক তার একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, তড়িৎবাহী তারও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। এই দুটো চুম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে এই বার্লো চক্রটি ঘুরতে শুরু করবে। এটা কোন দিকে ঘুরবে সেটা আমরা সহজেই এই ফ্লেমিংসের বামহস্ত নিয়ম থেকে আমরা দেখতে পারি। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে আমাদের বাম হস্তের 3টি আঙুল যদি আমি তর্জনীকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে যদি রাখি, আর মধ্যমাকে যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে রাখি, তাহলে দেখব এই পরিবাহী কোন দিকে বিক্ষিপ্ত হবে, আমার বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ এই পরিবাহীটার একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা বিক্ষেপ হবে। তাহলে আমরা দেখলাম এই বার্লো চক্রের সাহায্যে আমরা ফ্লেমিংসের বামহস্ত নিয়মটাকে কাজে লাগাতে পারলাম। এখানে দেখতে পারলাম একটা তড়িৎবাহী তারের ঘূর্ণনের অভিমুখ কীরকম হবে। তাহলে দেখতে পাচ্ছি বার্লো চক্র আসলে একটা ছোট মোটরেরই রূপ, কিন্তু এর কোনো ব্যবহারিক গুরুত্ব নেই। এই বার্লো চক্রের ঘূর্ণন সম্পর্কে কয়েকটি তথ্য আমাদের জানতে হবে। যদি তড়িৎ প্রবাহ যদি আমি তড়িৎ প্রবাহের অভিমুখ যদি পাল্টে দিই, তাহলে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাল্টে দিই, অর্থাৎ নর্থকে সাউথ, সাউথকে নর্থ করে দিই, তাহলেও বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। যদি দুটোকেই পাল্টে দিই, তড়িৎ প্রবাহের অভিমুখও পাল্টে দিলাম এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখও পাল্টে দিলাম, তাহলে বার্লো চক্রের ঘূর্ণন কোনো পরিবর্তন হবে না। আর যদি প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই, তাহলে কি হবে, বার্লো চক্রের ঘূর্ণনও বেড়ে যাবে। এরপরে ফ্লেমিংসের বামহস্ত নিয়মটাকে আমরা মোটর নিয়মও বলে থাকি, কারণ ফ্লেমিংসের বামহস্ত নিয়ম অনুযায়ী আমাদের ইলেকট্রিক মোটর কাজ করে। তাহলে আমরা একটু ডিসি মোটর সম্পর্কে আলোচনা করব। ডিসি মোটর, ডিরেক্ট কারেন্ট মোটর, তার স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই কী কী আছে। এতে আছে একটা ক্ষেত্র চুম্বক, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ক্ষেত্র চুম্বক NS, অর্থাৎ এটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল। তাহলে 1 নম্বর পার্ট হলো ক্ষেত্র চুম্বক। এই ক্ষেত্র চুম্বকটা কি না, একটা কাঁচা লোহার চুম্বক যার উপরে অন্তরিত তামার তার জড়িয়ে তাতে বিদ্যুৎ প্রবাহ চালনা করে এই ক্ষেত্র চুম্বকটিকে তৈরি করা হয়েছে। এরকম করে চুম্বকটিকে তৈরি করলে আমরা প্রয়োজন মতো চুম্বকের শক্তি বাড়াতে বা কমাতে পারি। চুম্বকের শক্তি বাড়াতে গেলে আমাদের প্রবাহ মাত্রা বাড়াতে হবে বা ওই কাঁচা লোহার দণ্ডের উপর তারের পাক সংখ্যা বাড়াতে হবে। এরপরে 2 নম্বর আছে আর্মেচার। আর্মেচার কি না, আর্মেচার হলো একটা তারের কুণ্ডলী। কেমন করে তৈরি করা হয়, একটা কাঁচা লোহার চোঙের উপরে অন্তরিত তামার তারকে অনেক পাকে জড়িয়ে এই আর্মেচারটিকে তৈরি করা হয়। এরপরে 3 নম্বর আসছে কম্যুটেটর কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অর্ধবৃত্তাকার রিং আছে, একটা R1 অর্ধবৃত্তাকার রিং আর একটা R2, এটাও একটা অর্ধবৃত্তাকার রিং। এই দুটোকে আমরা বলি কম্যুটেটর। এই যে
আর্মেচারের দুটো প্রান্ত এই দুটো রিংয়ের সাথে যুক্ত করা থাকে। এরপরে 4 নম্বর আছে কার্বন ব্রাশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী এখানে পি একটা কার্বন ব্রাশ, কিউ একটা কার্বন ব্রাশ, এটা এই অর্ধবৃত্তাকার রিংয়ের গায়ে টাচ করে থাকে, স্পর্শ করে থাকে। এখন এই কার্বন ব্রাশের সাথে তড়িৎবাহী তারকে যুক্ত করে এটাকে আমরা ব্যাটারির সঙ্গে সংযোগ করতে পারি। যখন আমরা এই কার্বন ব্রাশ দুটোকে কোনো ব্যাটারির সাহায্যে এতে তড়িৎ প্রবাহিত করব, সঙ্গে সঙ্গে এদিকটা যদি পজিটিভ হয়, এদিকটা যদি নেগেটিভ হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে চলতে শুরু করবে। দেখা যাক কোন পথে চলবে। বিদ্যুৎ প্রবাহ পি ব্রাশের মধ্য দিয়ে R1 কম্যুটেটরের মধ্য দিয়ে গিয়ে এবি পথে গিয়ে সিডি পথে ফিরে আসবে। তাহলে যখনই তড়িৎ প্রবাহ হবে তখন এই আর্মেচারের মধ্যে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্র এবং একটা যে ক্ষেত্র চুম্বক আমরা রেখেছি তার একটা চুম্বক ক্ষেত্র, এই দুটি চুম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে এই আর্মেচারটির ঘূর্ণন হবে। এখানে যেহেতু আমরা চুম্বককে স্থির রেখেছি তাহলে কি হবে, তাহলে আর্মেচারটা ঘুরতে থাকবে। আমরা আগের দিনে ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলাম আমরা পরিবাহী তারটাকে স্থির রেখেছিলাম, ফলে চুম্বকের ঘূর্ণন হচ্ছিল। এখানে আমরা চুম্বককে স্থির রেখেছি, তাহলে এখানে আমাদের আর্মেচার অর্থাৎ পরিবাহী তারটির ঘূর্ণন হবে, পরিবাহী তারটির মুভমেন্ট হবে। এবার দেখা যাক কিভাবে কোন দিকে ঘুরবে। এটাকেও আমরা ফ্লেমিংসের বামহস্ত নিয়মের সাহায্যে আমরা দেখে নিতে পারি। যদি আমরা তর্জনীকে চুম্বক ক্ষেত্রের অভিমুখে অর্থাৎ এন থেকে এসের দিকে এবং মধ্যমাকে যদি তড়িৎ প্রবাহের অভিমুখে, তার মানে আমাদের এই দিকে আসছে এন থেকে এসে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তড়িৎ প্রবাহ আসছে কোন দিকে, এদিক থেকে এদিকে অর্থাৎ এদিকে। তার মানে কি হবে, আমরা যেটা তড়িৎ পরিবাহী তারের অভিমুখ কোন দিকে হবে, এই দুটোর উপরে লম্ব, অর্থাৎ এক্ষেত্রে কুণ্ডলীটা উপরের দিকে উঠে আসবে। এই যে দেখা যাচ্ছে এক্ষেত্রে কুণ্ডলীটা উপরের দিকে উঠে আসছে। তেমনি আমরা যদি এই সিডি অংশে যদি কল্পনা করি তাহলে দেখব এর ঘূর্ণন কোন দিকে হবে, এর ঘূর্ণন হবে নিচের দিকে। অর্থাৎ এবি অংশ উপরের দিকে উঠতে চায় এবং সিডি অংশ নিচের দিকে যেতে চায়, তাহলে এইভাবে এই আর্মেচারটির ঘূর্ণন হবে। এখানে দেখা যাক যখনই আর্মেচারটি ঘুরবে তখন কি হবে, এই সিডি প্রান্ত এসে R1 কম্যুটেটরের সঙ্গে যুক্ত হবে। R1 কম্যুটেটরের সঙ্গে যুক্ত হলে তখন সিডি বাহু এখানে চলে আসবে, তখন সিডি বাহুর মুভমেন্ট উপরের দিকে হবে। এবি বাহু এখানে চলে আসবে, এর মুভমেন্ট নিচের দিকে হবে। তাহলে এরকমভাবে আমরা যদি তড়িৎ প্রবাহ যদি বজায় রাখি তাহলে কি হবে, এই কুণ্ডলীটার একটা অনবরত ঘূর্ণন হবে, অর্থাৎ এটা নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকবে। এখন এই ডিসি মোটরের শক্তি যদি আমরা বাড়াতে চাই তাহলে কি করতে পারি, আমরা দুটো জিনিস করতে পারি। আমরা যদি এই ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে দিই তাহলেও এই মোটরের শক্তি বৃদ্ধি পাবে। আর যদি এই যে আর্মেচারের যে তারের পাক সংখ্যা আছে, আর্মেচারের তারের পাক সংখ্যাও যদি বাড়িয়ে দিই তাহলেও মোটরটি শক্তিশালী হবে। তাহলে আমরা এই যে মোটর, ডিসি মোটর, এটা
আমরা আলোচনা করছি ডিসি মোটর। কেন বলছি না, ডিসি কারেন্ট আমরা আগে ডিসি সমপ্রবাহ আমরা আগে আলোচনা করেছিলাম যে বিদ্যুৎ প্রবাহ সময়ের সাপেক্ষে দিক পরিবর্তন না করে তাকে বলেছিলাম ডিসি প্রবাহ। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ মাত্রার অভিমুখ সর্বদা কী হবে? একই দিকে হবে। তাহলে আমরা যে মোটরটা এখন আলোচনা করলাম সেটা ডিসি মোটর, অর্থাৎ এই ক্ষেত্রে প্রবাহ মাত্রার কোনো রকম পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হবে ডিসি মোটর। এখানে আরও একটা জিনিস আমরা আলোচনা করিনি, যেটা হচ্ছে বার্লো চক্র। বার্লো চক্র আমরা যে পড়লাম, বার্লো চক্র কিন্তু একমাত্র ডিসিতেই চলে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্টেই বার্লো চক্র চলে। এসি কারেন্টে অর্থাৎ পরবর্তী প্রবাহে বার্লো চক্র ক্রিয়া করে না। দেখা যাক এসিতে কেন বার্লো চক্র ক্রিয়া করে না। আমরা জানি এসি অল্টারনেটিং কারেন্ট কি না, যে তড়িৎ প্রবাহর দিক একটা নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয় তাকে বলবো এসি। তাহলে এখানে যদি আমি একটা এমন তড়িৎ প্রবাহ ব্যবহার করি যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো এসি কারেন্ট। কিন্তু এখানে আমরা একটু বিচার করে বিবেচনা করে দেখি কি হতে পারে। তাহলে আমরা দেখলাম তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে আসছে এই সিস্টেমে, আবার মুহূর্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহ কি হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এটা এত দ্রুত হচ্ছে যে যখন হুইলটা এই দিকে ঘোরবার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা পাল্টে যাওয়ার জন্যে এই দিকে ঘোরার টেন্ডেন্সি হচ্ছে। তাহলে একই বিদ্যুৎ প্রবাহের জন্যে বার্লো চক্রের ঘূর্ণন একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে চাইছে, আবার আরেকবার ঘড়ির কাঁটার দিকে হতে চাইছে। তা এই দুটো দিকের পারস্পরিক ক্রিয়ার ফলে বার্লো চক্রের আদৌ কোনো ঘূর্ণন হবে না। তাহলে এই যে মোটর আমরা পড়লাম, এই মোটর কী কী কাজে লাগতে পারে আমরা দেখি। আমরা মোটর দিয়ে বিভিন্ন রকম কাজ করি। আমরা বৈদ্যুতিক ট্রাম চালাই, আমরা বৈদ্যুতিক ট্রেন চালাই, পাখা চালাই, এ দিয়ে জলের পাম্প চলে, রোলিং মিল চলে, এবং বিভিন্ন কলকারখানায় বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন মেশিনপত্রকে চালানোর জন্যে আমাদের এই মোটর আমরা ব্যবহার করি। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। আবার বলি, আমার আলোচনাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি এই চ্যানেল তোমরা নতুন দেখতে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার পরবর্তী আপডেটসগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছায়, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি তোমাদের সৌভাগ্য কামনা করব। উইশ ইউর বেস্ট অফ লাক। আর কারেন্ট ইলেকট্রিসিটির অল্প বাকি আছে, আমি পরবর্তী যে আর্টিকেল নিয়ে আসবো তাতে কারেন্ট ইলেকট্রিসিটিটা আমি বাকিটা করে দেব। তোমরা দেখতে থাকো। আর কি বলবো, তোমরা ভালো করে ফিজিক্সটা পড়ো। ওকে, অল রাইট, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।